আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। অনার্স তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা এই কোর্সের বেশ কয়েকদিন পরে আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রতীকী যুক্তিবিদ্যার উপর ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলো এইটা দেখার আগে আগের ক্লাসগুলো একটু দেখে আসবে, তাহলে এটি বুঝতে একটু সহজ হবে। আজকের আলোচ্য বিষয় আমি ইতিমধ্যে লিখে রেখেছি। একটি হচ্ছে শত সত্য বচন, শত মিথ্যা বচন এবং অনির্দিষ্ট মান বচন কখন হয়। অর্থাৎ এই শত সত্য কি, শত মিথ্যা কি এবং অনির্দিষ্ট মান বলতে আসলে আমরা কি বুঝি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। কারণ এই টপিকসটা যারা ভালো বুঝবে এই অধ্যায়ের বা এই প্রতীকী যুক্তিবিদ্যা কোর্সের, তারা আশা করি অনেক দূর এগিয়ে যাবে। অর্থাৎ এই বিষয়গুলো বুঝতে পারলে প্রতীকী যুক্তিবিদ্যার 50% আশা করি কাভার হয়ে যাবে। তো চলো আমরা দেখি যে একে একে করে আমরা প্রথমে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শত সত্য। শত সত্য অর্থাৎ যে বচনের সব প্রতিস্থাপন যে দৃষ্টান্ত ব্যবহার হয় সেই দৃষ্টান্ত সবগুলো যদি সত্য হয়, শত সত্য কখন হবে? অর্থাৎ যে বচনে সব প্রতিস্থাপন, অর্থাৎ আমরা তার যে প্রত্যেকটা কলামে যে আমরা অঙ্গ বচনগুলো বসাবো, প্রত্যেকটি যে প্রতিস্থাপন আমরা সেখানে করব, সেই প্রত্যেকটি প্রতিস্থাপন যখন সত্য হবে, অর্থাৎ সত্য ছাড়া যে বচন মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই বা মিথ্যা হওয়ার কোনো অবকাশ রাখে না, এক কথায় মিথ্যা হতে পারে না, সেটাকে আমরা বলি শত সত্য বচন। আমরা শত সত্য বচন বলতে কি বুঝি? যে বচনের সবগুলো প্রতিস্থাপনই হবে সত্য, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বচনটি কোনো অবস্থাতেই মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, অথবা সেটি কখনো মিথ্যা হতে পারে না। কারণ তার মানে বোঝা গেল যে এই বচনটি অবশ্যই সত্য হবে। অর্থাৎ এর প্রতিটি প্রতিস্থাপন, অর্থাৎ আমরা এই যে একটি সারণী তৈরি করব, সেই সারণীর যে চূড়ান্ত স্তম্ভ, সেই চূড়ান্ত স্তম্ভের প্রত্যেকটি মান সত্য হবে। অর্থাৎ কোনো একটি মানই মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। যখন এই সবগুলো চূড়ান্ত স্তম্ভের মান সত্য হবে, তখনই এই বচনটি হবে শত সত্য বচন। তারপরে রয়েছে শত মিথ্যা। শত মিথ্যাটা হচ্ছে ঠিক তার বিপরীত। যেমন এখানে বলা হয়েছিল যে সবগুলো প্রতিস্থাপন বা সবগুলো বচনের সত্য মান, চূড়ান্ত স্তম্ভের মান যখন সবগুলো বচনের চূড়ান্ত স্তম্ভের মানগুলো যখন সবগুলোই সত্য হবে, অর্থাৎ সেখানে মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই বা মিথ্যা হতে পারে না, তখন সেটি হবে শত সত্য বচন। আর শত মিথ্যা বচন হবে কোনটি? ওইটার বিপরীত। অর্থাৎ যে বচনের সবগুলো প্রতিস্থাপন বচন তার চূড়ান্ত স্তম্ভের মান মিথ্যা হবে, অর্থাৎ এখানে সত্য হওয়ার কোনো সুযোগই নেই। অর্থাৎ এখানে সবগুলো বচনই হবে মিথ্যা। যে চূড়ান্ত স্তম্ভের যে মানটা আমরা ব্যবহার করব, সেই চূড়ান্ত স্তম্ভের প্রত্যেকটি বচনের যে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত স্তম্ভের মান, সেটি প্রত্যেকটি বচনের মান যদি হয় মিথ্যা, তখনই সেটি হবে শত মিথ্যা। অর্থাৎ সেখানে সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ সত্য হতেই পারে না। অর্থাৎ সেখানে সবগুলোই মিথ্যা বচন হবে। যদি এরকম হয় তখন সে বচনটি হবে শত মিথ্যা। আশা করি শত সত্য এবং শত মিথ্যার বিষয়টি সংক্ষিপ্তভাবে তোমরা বুঝতে পেরেছ। আরেকটি বাকি রয়েছে, সেটি হচ্ছে শত সত্য বচন। তারপরে আরেকটা হচ্ছে শত মিথ্যা। এখন আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে অনির্দিষ্ট মান। অনির্দিষ্ট মান কখন হবে? যখন আমরা যে বচনটি আসবে পরীক্ষায় বা পরীক্ষায় যে বচনটি দেওয়া থাকবে, সেই বচনটির যে চূড়ান্ত স্তম্ভ আমরা ব্যবহার করব, অর্থাৎ প্রতিটি বচনের চূড়ান্ত স্তম্ভের মান যদি ভিন্ন মান হয়, অর্থাৎ কখনো সত্য হয় কখনো মিথ্যা হয়, এরকম মিশ্র মান যখনই আসবে তখন সেটি হবে অনির্দিষ্ট মান। অর্থাৎ চূড়ান্ত স্তম্ভের মান কোনো বচনের ক্ষেত্রে সত্য হতে পারে, আবার কোনো বচনের ক্ষেত্রে মিথ্যা হতে পারে, তখন সেটি হয়ে যাবে অনির্দিষ্ট মান।
এখন আমি আবার সংক্ষিপ্তভাবে বলি যে শত সত্য হবে কোনগুলো। সহজে মনে রাখার টেকনিক হচ্ছে শত সত্য কোনটি হবে, অল ইজ ট্রু, অর্থাৎ সবগুলো বচন কি হবে, সত্য হবে। শত মিথ্যা হবে কোনটি, অল আর ফলস, সবগুলো যখন মিথ্যা হবে। অনির্দিষ্ট মান কখন হবে, যখন মানগুলো কি হবে, মিক্সড হবে, অর্থাৎ মিশ্র মান আসবে। কখনো সত্য মান আসবে, কখনো মিথ্যা মান আসবে। যদি এরকম ভিন্ন মান আসে, চূড়ান্ত স্তম্ভের যে মানটা সেটি যদি কখনো সত্য হয় কখনো মিথ্যা হয়, তখন সেটি হয়ে যাবে অনির্দিষ্ট মান। আর যখন সবগুলো চূড়ান্ত স্তম্ভের সবগুলো বচনের মান যখন মিথ্যা হবে, অর্থাৎ সেখানে সত্য হওয়ার কোনো চান্স নেই, তখন সেটি হয়ে যাবে শত মিথ্যা। আর শত সত্য হবে যখন চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান সত্য হবে, তখন সেটি হবে শত সত্য বচন। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একটি উদাহরণ দেখব। পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসে, অনেক সময় প্রশ্ন আসে এরকম, পি ইমপ্লাইজ কিউ ব্র্যাকেট, আবার এখানে ইমপ্লাইজ চিহ্ন, থার্ড ব্র্যাকেট নেগেশন পি ভ্যাল কিউ ব্র্যাকেট ডট পি থার্ড ব্র্যাকেট। কথার কথা পরীক্ষা এইভাবে আসলো যে এটি হচ্ছে একটি বচন। আর পরীক্ষায় আসে এই বচনটি দেওয়ার পরে ওখানে লেখা থাকবে যে উক্ত বচনটি শত সত্য, শত মিথ্যা, অনির্দিষ্ট মান যাচাই করো। অথবা আসতে পারে এই বচনটি দিয়ে বলবে যে এই বচনটি শত সত্য কিনা যাচাই করো, অথবা বলতে পারে যে এই বচনটি শত মিথ্যা কিনা। সিঙ্গেলিও বলতে পারে, আলাদা আলাদাও বলতে পারে, একসাথেও বলতে পারে। যেমন এরকম একটি বচন দিয়ে বলবে যে এই বচনটি শত সত্য কিনা যাচাই করো। এরকম একটা মান দিয়ে বলবে যে এই বচনটি শত মিথ্যা কিনা যাচাই করো। এই মানটি দিয়ে বলবে যে এই বচনটি অনির্দিষ্ট মান কিনা যাচাই করো। অথবা একসাথেও দিতে পারে যে একটি বচন দেবে, দিয়ে বলবে যে এই বচনের শত সত্য, শত মিথ্যা, অনির্দিষ্ট মান যাচাই করো। এটা সব সময় এখান থেকে একটি প্রশ্ন আসে। এখন আমরা দেখব যে শত সত্য, শত মিথ্যা এবং অনির্দিষ্ট মান কিভাবে যাচাই করা হয়। অনেক সময় এটা সংক্ষিপ্ত প্রশ্নতেও আসে, অনেক সময় বড় প্রশ্নতেও আসে। কাজেই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা এটা আজকে আলোচনা করি কিভাবে এটা করবো। আমরা তো সত্য সারণী করার সময় যে নিয়মটা বলেছি এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে করা আছে, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবে, না হয় এই জিনিসগুলো বুঝতে খুব কঠিন হবে। আর ওই ভিডিওটা দেখে আসলে আশা করি এটা বুঝতে তোমাদের অনেক সহজ হবে। সেখানে আমি বলেছিলাম যে এই যে আমরা এটাকে বের করবো সত্য সারণীর সাহায্যে, তাহলে আমাদের জানতে হবে যে সত্য সারণী কিভাবে গঠন করব, সত্য সারণী গঠনের নিয়মটা কি সেটা আমাদের জানতে হবে। এবং এইটার জন্যই আমি আগে এই ক্লাসটি করে আসছি, তোমরা এটা বারবার বলছি ওটা দেখে আসবে, তাহলে এটা বুঝতে অনেক সহজ হবে। যাই হোক, আমরা সত্য সারণী কিভাবে করতে হয় আমরা জানি। আমাদের সত্য সারণী করতে প্রথমে দেখতে হবে যে এইখানে যে বচনগুলো রয়েছে সেখানে উপাদান কয়টি রয়েছে, অর্থাৎ এখানে যে পি একটি উপাদান, কিউ একটি উপাদান, কারণ এই উপাদানগুলো এখানে কয়টি রয়েছে, একই উপাদান, এটা এখানেও পি, এখানেও কিউ, এখানে পি, তার মানে একই জিনিস, কিন্তু এখানে কয়টি রয়েছে, পি এবং কিউ কয়টি রয়েছে। এখানে যদি ইমপ্লাইজ চিহ্ন দিয়ে একটা আর দিত তখন সেটি হয়ে যেত তিনটি উপাদান। যদি এখানে ইমপ্লাইজ দিয়ে আরেকটা সংখ্যা দিত বা একটা উপাদান ব্যবহার করা হতো তাহলে সেটা হতো এস, তখন সেখানে উপাদান হয়ে যেত কয়টি, চারটি। কিন্তু যেহেতু এখানে উপাদান দেওয়া আছে দুইটি, আগে আমাদের সত্য সারণী করতে হলে আগে আমাদের বচনটির দিকে তাকাতে হবে। সেই বচনে দেখতে হবে যে অঙ্গ বচন সমূহ কয়টি রয়েছে, অর্থাৎ এখানে
যে উপাদানগুলো রয়েছে সেটি কয়টি রয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা। তা দ্বিতীয় নিয়মে আমরা বলছিলাম উপাদান বচনগুলো আমাদের প্রথমে দেখতে হবে, এবং সেই উপাদান বচনের সাহায্যে আমরা কিভাবে রো কলাম করব, অর্থাৎ কয়টা সারি হবে কয়টা কলাম হবে, এটা আমরা কিভাবে নির্ধারণ করব। এটার জন্য একটা সূত্র ছিল 2n, অর্থাৎ n হচ্ছে এখানে যে উপাদান সংখ্যা থাকবে সেটি, অর্থাৎ এটা একটা n, এটা একটা n, অর্থাৎ এখানে যে উপাদানগুলো থাকবে সেগুলো আমরা n দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে যেহেতু দুটি উপাদান রয়েছে সেক্ষেত্রে n এর মান আমরা ধরবো কত, 2, 2n, n সংখ্যা কত 2, তাহলে আমরা জানি 2 স্কয়ার হলে কত হয় 4। তাহলে আমাদের সারি সংখ্যা করতে হবে কয়টি, এটা তো মেইন থাকবে, তাহলে সারি সংখ্যা আমাদের কয়টা করতে হবে 4টা, 1 2 3 4, এই আমরা 4টে সংখ্যা পাইলাম। এখন আমরা কলাম কয়টা করব, এটিও আমি বলেছিলাম সত্য সারণীতে, যে এখানে কলামের বের করতে হলে আমাদের দেখতে হবে এখানে যে প্রত্যেকটা অঙ্গবচনকে আমাদের সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা সব যদি সাজিয়ে নেই, প্রত্যেকটি এখানে যে সমস্ত অঙ্গবচনগুলো রয়েছে ধারাবাহিকভাবে সেই অঙ্গবচনগুলো আমরা সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আমরা পি লিখি, এটি একটা অঙ্গবচন। তারপর আমরা কি লিখব, কিউ, এটা একটা অঙ্গবচন। তারপরে এখানে আমরা আরেকটা পেয়েছি নেগেশন পি। ব্যতিক্রম যেগুলো আছে সবগুলো আমাদের ইউজ করতে হবে। আর তো নেই, পি অলরেডি আমরা একবার ব্যবহার করে ফেলেছি, নেগেশন পি আমরা ব্যবহার করেছি, এখন বাকি আছে টোটাল। তাহলে আমি এখানে লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ, এই যে এটা আমরা ব্যবহার করলাম। অর্থাৎ এখানে প্রত্যেকটি অঙ্গবচন কোনকে বলা হয়েছে, পি এটি আলাদা একটা অঙ্গবচন, কিউ এটি আলাদা একটা অঙ্গবচন, নেগেশন পি আলাদা একটা অঙ্গবচন, কিউ তো আমি অলরেডি ব্যবহার করছি, পি আছে, এবং এই যে টোটাল ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এটা নিয়ে হচ্ছে একটি আলাদা বচন। আবার এখানে যেটা রয়েছে এই টোটালটা, এই যে এটা সহ কিন্তু রয়েছে আরেকটি অঙ্গবচন, এবং এই মূল যে বচনটি রয়েছে সেটাও কিন্তু একটি অঙ্গবচন। তো আমরা এগুলো প্রত্যেকটি ধারাবাহিকভাবে বসাবো। এরপরে আমরা এখানে কি দেখব, যে নেগেশন পি তো আমরা ব্যবহার করেছি, নেগেশন পি ভ্যাল কিউ, এটা আবার কি ছিল, এখন আমরা এটা বসিয়েছি। তারপরে আছে পি, তাহলে এটা আমরা ব্যবহার করতাম, নেগেশন পি ভ্যাল কিউ ডট পি, এটা। এখন বাকি রয়েছে কোনটা, এই টোটাল জিনিসটা বাকি রয়েছে। তো যেহেতু এখানে আমাদের জায়গা নেই সেজন্য আমরা এটা এই পাশে নিয়ে এসেছি। আমি এটা আবার চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। আমি আবার করতেছি, যেহেতু এখানে n এর মান 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 স্কয়ার সমান 4, তাহলে সারি হবে কয়টি, 4টি। 1 2 3 4। তাহলে আমরা প্রথমে পি একটা অঙ্গবচন, কিউ একটি অঙ্গবচন, পি ইমপ্লাইজ কিউ, আমরা যদি সিরিয়ালি লিখতে যাই তাহলে এভাবে আসবে। তারপর আমরা এখানে লিখতে পারি নেগেশন পি, তারপরে এখানে রয়েছে নেগেশন পি ভ্যাল কিউ, এটি একটি অঙ্গবচন। তারপর রয়েছে নেগেশন পি ভ্যাল কিউ ডট পি, এটি হচ্ছে একটি অঙ্গবচন, আর টোটালটা হচ্ছে একটি অঙ্গবচন, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ থার্ড ব্র্যাকেট নেগেশন পি ভ্যাল কিউ ব্র্যাকেট ডট পি থার্ড ব্র্যাকেট, এই টোটালটি হচ্ছে আরেকটি অঙ্গবচন টোটাল। এখন আমরা কি করব, মান বসাবো। তো মান বসানোর জন্য আমি কি সত্য সারণী গঠনের সময় বলে আসছি যে প্রথমে যে 4টি, তাহলে এখানে কলাম কয়টি হলো, 1 2 3 4 5 6 7টা, তো দুটি বচন থাকলে সারি হবে কয়টা, 4টা। এটা আমরা কিভাবে বের করছি, এইভাবে বের করেছি। আর কলাম কয়টা হবে এটা নির্ভর করবে এখানে অঙ্গবচন কয়টি আছে।
তাহলে এখানে অঙ্গ বচন রয়েছে 60টি, এই জন্য কলাম হয়েছে 60টি। এখন প্রথম যেটা আসবে যদি 4টা হয় তাহলে প্রথম কলামে পির মান আমরা বসবো 2টা টি 2টা এফ, 2টা টি 2টা এফ। কখন হবে? যদি 4টা থাকে তাহলে 2টা টি হবে 2টা এফ হবে প্রথম কলামে। আর দ্বিতীয় কলামে হবে প্রথম কলামের অর্ধেক। তাহলে প্রথম কলামের অর্ধেক মানে এখানে টি আছে 2টা, তাহলে এখানে একটা হবে টি আর একটা হবে এফ, একটা হবে টি আর একটা হবে এফ। তাহলে এখানে টি আছে কয়টা, মানে তার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এখানে টি আসছিল 2টা করে, এফ ছিল 2টা করে, এখানে টি হবে একটা করে, এফ হবে একটা করে। যদি এরকম 8টা থাকতো, এখানে তো 4টা কলাম সারি রয়েছে, যদি এরকম 8টি সারি হতো সেক্ষেত্রে এখানে 4টা টি হবে 4টা এফ হবে, এখানে 2টা টি হবে 2টা এফ হবে। আর যদি 16টা হয় তাহলে এখানে 8টা টি হবে 8টা এফ হবে। দ্বিতীয় কলামে তার অর্ধেক 4টা টি হবে 4টা এফ হবে। তৃতীয় কলামে 2টা টি হবে 2টা এফ হবে। চতুর্থ কলামে একটা এফ হবে একটা টি হবে, এভাবে যেতে হবে। তো যেহেতু আমাদের এখানে 2টি উপাদান বচন, সেই জন্য আমাদের সারি যেহেতু 4টি, সে কারণে আমরা প্রথম 2টি টি লিখেছি, পরের 2টা এফ লিখেছি, তার অর্ধেক একটা টি লিখেছি একটা এফ লিখেছি। এভাবে আমাদের কাজগুলো করতে হবে। এখন আমরা মান বসাবো। আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা এই মানগুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। যে আমরা জানি এটা ইমপ্লাইস এর ক্ষেত্রে যখন টিএফ হবে, আমরা জানি ইমপ্লাইস এর ক্ষেত্রে যখন টিএফ হয় তখনই মানটি এফ হয়, অন্যথায় সব মান কি হয়ে যায়? টি হয়ে যায়। অন্য আমাদের আর তাকানোর দরকার নেই, আমরা সবগুলো কি করব? দেখবো টিএফ কোথায় আছে। তো টিএফ আছে কোথায়? এই জায়গাতে। তাহলে এটার মান হয়ে যাবে এফ, আর বাকি সব টি। এইখানে আবার কি আছে? কি নেগেশন পি, অর্থাৎ এখানে পি যে মানটা আছে সেই মানটার বিপরীত মান হবে। নেগেশন মানে কি? বিপরীত। অর্থাৎ এখানে পি মান আছে টি, তাহলে এটা হয়ে যাবে এফ। এখানে টি মান হয়ে যাবে কি? এফ। এখানে এফ থাকলে এটা হয়ে যাবে কি? টি। এখানে এফ আছে, তার মানে এটা হয়ে যাবে টি। এরপর এখানে আছে নেগেশন পি ভ্যাল কিউ, তাহলে নেগেশন পি ভ্যাল কিউ। তাহলে নেগেশন পি এর মান তো আমরা এখানে জানি কি আছে? এফ। তারপর আছে কি? ভ্যাল, তারপর আছে কিউ। তাহলে এই মানটা আর এই মানটা আমাদের কি করতে হবে? ভ্যাল চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে ভ্যালের ক্ষেত্রে আমরা কি জানি? ভ্যাল চিহ্নের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে তার সত্য মানগুলো কেমন হবে? ভ্যালের ক্ষেত্রে আমরা দেখছি যে সবগুলো মান যদি এফ হয় তখনই শুধু এফ হবে, অন্যথায় সবগুলোই সত্য হবে। তাহলে আমাদের দেখতে হবে যে দুই জায়গায় এফ আছে কোথায়। তাহলে এই যে এফ, এটা যেহেতু আগে, এই জন্য এটা আগে নিয়ে আসছি। এফ ভ্যাল কিউ, কিউ এর মান কত? টি। তাহলে ভ্যাল, তাহলে এফ টি হলে কি হবে? টি হবে। এফ এফ হলে এফ হবে। আমরা আগেই বলেছি যে এখানে এফ ভ্যাল এফ হলেই এফ হবে, অন্যথায় টি হবে। তাহলে এফ এফ সমান এফ, টি টি সমান টি, টি এফ সমান টি। কারণ আমরা জানি ভ্যালের ক্ষেত্রে যখনই দুটি এফ হবে তখনই সেটি এফ হবে। এখন আমরা কি দেখবো যে এই নেগেশন এই মানটা সাথে ডট, এখানে কি চিহ্ন আছে? ডট চিহ্ন। ডটের পরে কি আছে? পি। তাহলে হবে এই মানটা হবে আর এই মানটা আমাদের নিতে হবে। আর চিহ্ন আছে কি? ডট। আর ডটের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা টি হইলে টি হবে, অন্যথায় এফ হবে। তাহলে দুইটা টি হইলে টি হবে, অন্যথায় এফ হবে। তাহলে আমরা দেখি যে এই মানটা আমরা কোথায় পাবো? এই যে এখানে। এই মানটা কোথায় পাবো? এইখানে। তাহলে এখন আমরা এইটা আর এটা ডট করি, তাহলে আমরা জানি যে ডটের ক্ষেত্রে টি ডট টি হলে টি হবে, অন্যথায় এফ হবে। তাহলে আমরা এটা বসাই, তাহলে টি টি সমান কি হবে? টি। এফ টি সমান এফ, টি এফ সমান এফ, টি এফ সমান এফ। ক্লিয়ার? এখন আমরা সর্বশেষ চূড়ান্ত স্তম্ভের যে মান এটা আমরা বসাবো, এবং এইটার উপরে নির্ভর করবে যে এই বছরটি শত সত্য অথবা শত মিথ্যা অথবা অনির্দিষ্ট মান কিনা। আমরা এখন এই মানগুলো বসাই। কোথায় পাবো এই মানগুলো? আমরা এখানে কি পেয়েছি? পি পি ইমপ্লাইস কিউ নেগেশন পি ভ্যাল কিউ ডট পি।
আমরা এই মানটা কোথায় পেয়েছি? এখানে। এই মানটা আমরা কোথায় পেয়েছি? এখানে। আর পি ইমপ্লাইজ কিউ এর মানটা আমরা পেয়েছি কোথায়? এখানে। তাহলে আগে কোনটা আছে? এইটা, পি ইমপ্লাইজ কিউ। পরে কোনটা? এইটা। তাহলে এইটা আর এইটা কি করতে হবে আমাদের? ইমপ্লাইজ। তাহলে ইমপ্লাইজ আমরা করি। ইমপ্লাইজ এর ক্ষেত্রে আমরা কি জানি যে টিএফ হলে এফ হবে, অন্যথায় সব টি হবে। তাহলে টি টি সমান কি হয়ে যাবে? টি হয়ে যাবে। তারপরে এখানে আছে এফ এফ। এফ এফ হলে কি হয়? টি হয়। আমরা জানি টি এফ, অর্থাৎ এই যে ইমপ্লাইজ, এই ইমপ্লাইজ এর ক্ষেত্রে টি এফ হলে এফ হবে, অন্যথায় সব টি হবে। তাহলে এখানে টি টি সমান টি, এফ এফ সমান টি, টি এফ সমান এফ, টি এফ সমান এফ। এই যে এখন আমরা এখানে মানগুলো দেখি, যে এখানে দেখা গেল যে সবগুলো মান কিন্তু সত্য আসে নাই, তার মানে এটি শত সত্য নয়। এখানে সবগুলো মান কিন্তু মিথ্যাও আসে নাই, তার মানে এটি শত মিথ্যাও হবে না। যেহেতু এখানে ভিন্ন মান এসেছে, অর্থাৎ দুটি মান সত্য হয়েছে আর দুইটি মান মিথ্যা হয়েছে, কাজেই আমাদের যে আগে বলেছিলাম যে সবগুলো, এই চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান যদি সত্য হয় তাহলে শত সত্য, সবগুলো মান যদি মিথ্যা হয় তাহলে শত মিথ্যা। আর যদি মিশ্র মান আসে, অর্থাৎ কখনো সত্য কখনো মিথ্যা হয়, তো সেটি হয়ে যাবে অনির্দিষ্ট মান। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই চূড়ান্ত স্তম্ভের যে মানগুলো, সেটি কিসের মধ্যে রয়েছে? অনির্দিষ্ট মান। সেজন্য আমরা বলতে পারি যে উপরোক্ত বচনটি অনির্দিষ্ট মান। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এভাবে নানান ধরনের সমীকরণ দেওয়া থাকবে, তো তোমরা সেটার উপর ভিত্তি করে এটা করতে হবে। তো আমরা পরবর্তীতে এরকম আরো 2-1টি উদাহরণ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।